12:30টার দিকে। তো সেই একটা বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে আজকের এই যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে যাওয়ার আগে দুইটা কথা বলতে চাই। প্রথমত আমি পরিষ্কারভাবেই বলেছি যে আমরা একটা বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের চিন্তা থেকেই আমরা 2018-তে কোটা সংস্কার আন্দোলন শুরু করি এবং সফল আন্দোলনের পরেও আমাদের দাবি দেওয়া আদায় হয়েছিল। আবার কোটাটা এবার আদালতের মাধ্যমে এসেছিল। আমরা 2021 সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য অনিয়ম আছে, যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে, সেখানে একটা পরিবর্তন দরকার। যে কারণে আমরা কোটা সংস্কার আন্দোলনকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি, ডায়নাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে। একটা থার্ড পার্টিকে এনিহাউ বেরিয়ে আসতে হবে, কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি, যেই লাউ সেই কদু, মোটামুটি এরকমই যখন ছিল। এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্রে, এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান, বলার কিচ্ছু নাই, কিন্তু বাস্তবতার এইটা আমাদের যে কমিটমেন্ট, আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই। সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী মান দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম। আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য, এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকব। কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না। আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকব, কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে, কাজ করতে হবে। সো এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেস ক্লাবে গ্যাদারিং, এই আপনার শাহবাগ ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টিম আকারে সারা জেলায় কাজ করছে। এখন যেহেতু পানি কিংবা যোগাযোগ না থাকার ফলে আবার পরিচিত মুখ না গেলে মিডিয়ায় সেটা কাভার দেয় না, যে কারণে হয়তো তাদের কার্যক্রমগুলো পত্রপত্রিকা বা মিডিয়াতে আসছে না, বাট তারা ব্যাপক পরিসরে কাজ করছে। এবং যেই কারণেই তারা আজকে এই যে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামগুলো যেভাবে হয় সাধারণত কেক টেক কেটে সেভাবে জাঁকজমকপূর্ণ না করে বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে, এবং আজকে বোধহয় 2 জন বিশেষ অতিথি ছিল যারা তরুণ সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতি, আবু মোর্শেদ ভাই, তারা আগেও যুব অধিকার, ছাত্র অধিকার আমাদের সাথে সবসময় ছিলেন। আজকের একটা প্রোগ্রাম পরে আসতে পারেনি, তাদের 2 জন শুধু অতিথি ছিল। এবং আজকের একটা আলোচনার টপিক ছিল যে গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের দেশভাবনা শীর্ষক। আমি গতানুগতিক কথা না, আমি এখানে 2-3টা কথা বলে আমার আলোচনাটাকে আমি শেষ করে দিতে চাই। আর আমার মনে হয় পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দের খেয়াল রাখবেন, এই বিকালের প্রোগ্রাম করলে টেলিভিশন পত্রপত্রিকার নিউজ কাভারেজের জন্য মাসবি 6টার মধ্যে শেষ করা দরকার, নাহলে তারা এটা অফিসে যে নিউজ করে এটা পৌঁছাতে পারে না। আমি এই যে তরুণদের এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন, সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব, কর্মসংস্থান নাই। এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা, এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত। একটা কথা আমাদের নেতৃবৃন্দ বলেছে, সেখানে একটু টাচ করতে হয়। আমাদেরকে একজন শিক্ষক বলছিলেন যে তোমরা কোটা আন্দোলন নিয়ে করেছিলা, এটা তো দেশের বৃহত্তর স্বার্থের কোনো আন্দোলন ছিল না, দেশে গণতন্ত্র এলাম। পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে, আমরা সচক্ষে দেখেছি, তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি। এইবারও যদি ধরেন গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল, অনেক আগে থেমে যেত। তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন? সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি, আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, আমার দৃষ্টিতে যে এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছিত করা, এইটা সমগ্র মানুষকে টাচ করেছে, মানুষের সেন্সেশন তৈরি করেছে। বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে পানি করতে করতে মারা গেল। সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছেলে, বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে এটা টাচ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারি করতেছে, সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে। এই ঘটনাগুলো কিন্তু মানুষকে
টাচ করছে যে আন্দোলনে নামার জন্য, এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে, প্লেন হেলিকপ্টার চেয়ে স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না, যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে। তো আমাদের ইহসান ভাই যেটা বলছিলেন, এখন নতুন নতুন অনেক ঘটনার ভিডিও বেরোচ্ছে, কারণ মাঝখানে তো অনেক কিছু বের হতে পারে, অনেকে পোস্ট করতে পারে নাই। বলতে পারি চলবে না, তারা ব্যর্থ হবে, সফল হবে না। এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে। একটা তো আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন, তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কারভাবে বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশকে স্বাভাবিক করেন। বলছেন আজকে ভোক্তা অধিদপ্তর পুলিশ পায় নাই, কোনো থানায় পেট্রোল নাই, মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ, সেই পুলিশটা নাই। পুলিশের প্রায় 500-র মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে তার বের হতে গাড়ি লাগবে। তাহলে পুলিশ তাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে, তাদেরকে রিমুভ করতে হবে। সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই। হ্যাঁ, সময় লাগবে, কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে। এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না, এটা খুবই অশনি সংকেত, খুবই অশনি সংকেত। এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব, কেউ বলছেন বিপ্লব, কেউ বলছেন গণ অভ্যুত্থান, কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান। তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছেন, নানান ধরনের ডিবেট আছে, বিতর্ক আছে। কেউ বলছে সংবিধান ফেলে দাও, প্রেসিডেন্টকে সরিয়ে দাও, নানান ধরনের একটা কথাবার্তা বলছেন। রাষ্ট্র চালাতে হলে ধীর স্থির বুদ্ধিতে চলতে হবে, এখানে আবেগের জায়গা নেই। বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে। দেশের এটা যদি বিপ্লবী সরকার দাবি করেন যে তাহলে তাদের আপনার বাহিনী তারা মাঠে থাকবে, বিকজ আইন শৃঙ্খলা বাহিনী তো অকার্যকর অনেক জায়গা হয়ে যাচ্ছে, তারা আপনাকে প্রোটেক্ট করবে। 75-এর পরে যে পাল্টা বিপ্লব প্রতি বিপ্লব হয়েছে সেগুলো আবার হবে না, সেটার জন্য আপনার প্রস্তুতি কি? সামান্য আনসার ঠেকাই দিয়ে ছাত্র জনতাকে লাগে। এই ছাত্ররা আন্দোলন করে সেটা ঠিক, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা ছিল। এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা, বাস্তবতা এইটা, আমরা আলাপ আলোচনা করি তো, অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম, যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে, সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে 111-এর মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয়, তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে, আলাপ আলোচনা চলছে। সেই কারণে এখন কিন্তু ছাত্রদের প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, বুইফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয়, যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে এখানে আমাদের একটা সংখ্যা আছে। ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না। তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না, তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন। তো ইলেকশন যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি 90-এ 3টা রাজনৈতিক জোট, বিএনপির নেতৃত্বে ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, বামদের নেতৃত্বে ছিল, তারা 3 জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল, যেই বিষয়গুলো পরবর্তীতে ওই সেই ইয়ার মতো, কবিতার মতো কেউ কথা রাখে নাই। যেই ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এরশাদের পতন হয়েছিল, সেই ডাকসু তো আওয়ামী লীগও দেয়নি, বিএনপিও দেয়নি। গত কয়েক বছর, 28 বছর পরে একবার আমরা ভিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে যুব অধিকার 21 সালে আমাদের দলের গঠন, এই ঘোষণাপত্রেও আমরা কর্মসূচিতে বলে দিছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি। তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা কর্মসূচিটা দিয়েছি। এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ন, যে আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা, গিনিপিগের মতো কয়েক বছর পর পর এক একটা পাঠ্যক্রম আপনার
প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে কি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে সমাজের সব স্টেক হোল্ডার এবং প্রকৃত অর্থে যারা এইটা নিয়ে কাজ করে তাদেরকে দিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে একটা নতুন শিক্ষা নীতিমালা তারা প্রণয়নের একটা উদ্যোগ নিয়ে সেটাকে বাস্তবায়নের দিকে তাদেরকে যেতে হবে। পাঠ্যপুস্তক নতুন পাঠ্যক্রম সাজাতে হবে, কারণ এরা তো চেতনার ট্যাবলেট গিলাইছে পাঠ্যপুস্তকে। কাজে এটাকে ইতিহাসকে যেভাবে বিকৃত করেছে একটা নির্মোহ ইতিহাস রচনা করতে হবে, সেজন্য পাঠ্যক্রম আবার এটা পুনর্বিন্যাস প্রয়োজন আছে। একই সাথে এই যে আমাদের তরুণ জনগোষ্ঠী, কিছুদিন আগে ডয়চে ভেলেতে একটি রিপোর্ট হয়েছিল যে আপনার প্রায় 4,73,20,000 কর্মক্ষম তরুণরা কোনো কাজের সাথে যুক্ত নাই। সংখ্যাটা 4,73,00,000। এই যে একটা বিপুল তরুণ জনগোষ্ঠী যারা কাজের বাইরে, একটা প্রবাদ আছে যে আপনার আপনার আইডল ব্রেন ইজ ইভিল ওয়ার্কশপ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো এই তরুণদেরকে যদি আমরা কাজে এনগেজ না করতে পারি, এই তরুণদের মধ্যে কিন্তু অপরাধ প্রবণতা বাড়বে, তাদের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা নৈরাজ্য তৈরি হবে। কারণ আমরা একেবারে যদি রাতারাতি ছাত্র যুবক তরুণদের যে আনকন্ডিশনাল স্যাক্রিফাইস আমরা দেখেছি, আমরা একেবারেই সবাই চারিত্রিকভাবে অনেস্ট হয়ে গেছি, আইডিওলজি মানে আইডিয়াল হয়ে গেছি, এটি কিন্তু না। দীর্ঘদিনের যে পচা সমাজ ব্যবস্থায় আদর্শিকভাবে আমরা প্রজন্মকে গড়ে তুলতে পারি নাই। সুতরাং সেই ক্ষেত্রে কর্মসংস্থান এই বেকার তরুণদের এই মুহূর্তে খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু বলে আমি মনে করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আবার দেশের যে ভালনারেবল ইকোনমি, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা খুব ডিফিকাল্ট। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন ইকোনমি যাদের হাতে, ইকোনমি আছে এসালম, বসুন্ধরা, সামিট গ্রুপ, ওরিয়ন, এরকমের ধরেন 20 থেকে 25টা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিজনেস মাফিয়াও কেউ কেউ এর মধ্যে। তো তাদের কাছে তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পয়সা ম্যাক্সিমাম দেশ থেকে বাইরে সরিয়ে ফেলেছে, এমনকি অনেকে গ্রেপ্তারের আতঙ্কে দেশে নাই। সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি ইকোনমির মানুষ, ব্যবসায়ীদেরকে কিভাবে কনফিডেন্স দেওয়া যায়, যারা প্রকৃত অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু ব্যবসায়ীদেরকে যদি কনফিডেন্সে না আনা যায় ইকোনমি স্টেবল করা ডিফিকাল্ট হবে। সুতরাং এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সামাজিক চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ, সরকারকে আমরা যতই সমর্থন দেয়, আমরা আন্দোলন থামাইলাম 1 মাস, তারপরে তো আবার আন্দোলন তৈরি হবে, অনেক ধরনের আন্দোলন তৈরি হবে। এবং এই যে পতিত স্বৈরাচার, তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করবে। আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের তো ওপেন সিক্রেট। এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে, প্রশাসনে বসে আছে, এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে। কাজেই সেই ক্ষেত্রে এই যে তরুণদের এই স্পিডকে ধরে রাখার জন্য যুব অধিকার পরিষদে একটা সুসংগঠিত সুশৃঙ্খল কাঠামো তারা কাজ করতে পারে অন্যান্য যুব সংগঠনগুলোকে নিয়ে। এবং আমাদের এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যারা গত 15 বছরে এই সরকারের হালুয়া রুটির ভাগ পেয়েছে, বেনিফিশিয়ারি ছিল, তারা অনেকে কিন্তু এখন ভোল পাল্টাইয়া বিপ্লবী হয়েছে। এই যে গত বছর, এই যে কয়েক বছর ধরে যে আমরা আন্দোলন করলাম, কোন কোন দল আন্দোলন করেছে আপনারা জানেন না? কারা রাস্তায় ছিল আপনারা জানেন নাই? আমরা বলেছিলাম বিএনপি, জামাত, বাম, ডান এখন দেখার সুযোগ নাই, আসেন গণতন্ত্র পুনরুদ্ধার এবং নির্বাচনের প্রশ্নে আমরা একসাথে রাজপথে নামি। কারা কারা লিপ সার্ভিস দিয়েছে, বাস্তবে নামে নাই, সেটা তো আপনারা দেখেছেন। এহসান মাহমুদ ভাই যেটা বলছে, তিনি চাকরি হারিয়েছিলেন একটা কলাম লিখে। মাহবুব ভাই যে এখন বাসসের পরিচালক হয়েছেন, এরা উপযুক্ত লোক, এদের রুজিতে আঘাত করেছিল এদেরকে থামানোর জন্য। তাহলে এইরকম ভাবে যারা লড়াই সংগ্রাম করেছে তাদেরকে অবশ্যই সরকার, পরবর্তী সরকারকেও মূল্যায়ন করতে হবে, তাদের শ্রমের ত্যাগের মূল্যায়ন করতে হবে, সম্মান দিতে হবে। একই সাথে যারা তলে তলে দালালি করেছে, আপোষ করেছে, তারা যেন কোনোভাবেই এই জাতীয় সরকার কিংবা পরবর্তী কোনো নির্বাচন কোনো জায়গায় যেন তারা স্টেক হোল্ডার নিশ্চিত না করতে পারে। আমরা জানি কারা ডিজিএফআই এর কাছ থেকে নির্বাচনের আগে নির্বাচনে যাওয়ার জন্য, প্রার্থী দেওয়ার জন্য, আন্দোলন না করার জন্য পয়সাপাতি নিয়েছেন, ডকুমেন্ট আছে। ডিজিএফআই চিফকে এখন জিজ্ঞেস করেন যে আপনি কারে কারে কোন দলকে কত টাকা দিয়েছেন, সব বের হয়ে যাবে। কাজে ওই দালালদেরকে আমাদেরকে কিন্তু চিহ্নিত করতে। এখন অনেকে বড় বড় কথা বলছেন, বাস্তব কথা। আজকে যেহেতু যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আলোচনা একটু লং হয়ে গেছে, আমি সর্বশেষ একটা কথা বলবো যে আমাদের এখানে যে ছাত্র যুবক ভাইটি মুজাহিদ, তার গুলিবিদ্ধ হয়েছিল,
তার চিকিৎসা দেওয়াটা একটা সংকট ছিল আমাদের জন্য, যে কলিজার এখানে গুলি লেগেছিল। তার চিকিৎসা সম্পূর্ণ কোঅর্ডিনেট করেছিল বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএমইউর অনেকদিন ধরে পদ বঞ্চিত ডাক্তার রফিক ভাই, এবং উনি মিনিমাম আমাদের রেফারেন্সে, আমি নাহিদ, আসিফ, এই ঢাকা ইউনিভার্সিটি সাকাফি যারাই আন্দোলন ছিল সবাইকে ফরহাদ আলিম ডোনার ভাই, খালেদা জিয়ার উপদেষ্টা এবং রফিক ভাই নাম্বার দিয়েছিলাম, কারণ মেডিকেল সাপোর্টটা ওনারা আমাদেরকে দিয়েছিল। তো এই যে ছাত্রদেরকে আমাদের যদি মেডিকেল সামলানো লাগতো, কয়েক কোটি টাকা লাগতো, এই টাকা আমরা কোথা থেকে দিতাম? তো এই যে আন্দোলনের কথা আমরা এই জন্য বলছি যে এই আন্দোলনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে কত কন্ট্রিবিউশন, সে একজন ডাক্তার হয়ে শুধুমাত্র চিকিৎসা দেওয়ার কারণে এই লোকটাকেও গ্রেপ্তার করে আমাদের সাথে রিমান্ডে নিয়ে গেছিল, রিমান্ডে ঝুলাইছে। এই ধরনের মানুষদেরকে এখন যদি আমি দেখতে পাচ্ছি আর স্বাস্থ্য ব্যবস্থায় যে এখন পর্যন্ত আহতদের একটা তালিকা হয় নাই, নিহতদের একটা তালিকা হয় নাই, স্বাস্থ্য ব্যবস্থায় ডিজি হিসেবে অ্যাপয়েন্টেড করেছে এই সরকারের একজন বেনিফিশিয়ারি, তার বিরুদ্ধে ডাক্তাররা আন্দোলন করেছে, এখন পর্যন্ত তাকে সরানো হয় নাই। তো এই ফ্যাসিবাদের দোসররা যদি উপদেষ্টাদের চারপাশে থাকে, মিনিস্ট্রিতে গুরুত্বপূর্ণ পদ দখল করে থাকে, তাহলে তো সরকার ডুবানোর জন্য এরাই যথেষ্ট। তো আশা করি উপদেষ্টা মহোদয়গণ তারা বাস্তবতা বুঝে প্রকৃত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবেন। আমরা সব ধরনের সহযোগিতা তাদেরকে করতে চাই, তার জন্য যত সময় লাগে। ধন্যবাদ।